আজকের এই ডিপ ডাইভে স্বাগত। বিশাল বিশাল সমুদ্র, 15-20 মিটার উঁচু উত্তাল ঢেউ, আর তার বুক চিরে এগিয়ে চলা হাজার হাজার টন ওজনের প্রকাণ্ড সব স্টিলের জাহাজ। মানে দৃশ্যটা কল্পনা করলেই কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? একদম ঠিক। যারা ম্যারিটাইম জগতের সাথে যুক্ত তাদের কাছে হয়তো এই ভেসে থাকার বিষয়টা খুব সাধারণ লাগতে পারে। আর্কিমিডিসের সূত্র তো আসলে আমরা সবাই স্কুলে পড়েছি। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু আজকের এই আলোচনার উদ্দেশ্য শুধুই বেসিক ভেসে থাকার বিজ্ঞান নিয়ে কথা বলা নয়, বরং আমাদের মিশন হল জাহাজের স্থিতিশীলতা বা শিপ স্টেবিলিটির একেবারে গভীরে প্রবেশ করা। রাইট, কারণ যখন একটি 2.5 লাখ টন ডিসপ্লেসমেন্টের দানবাকৃতির কার্গো জাহাজ সাগরের মাঝখানে প্রবল ঝড়ের মুখে পড়ে, ধরুন 30 বা 40 ডিগ্রি পর্যন্ত হেলে যায়। হ্যাঁ, ঠিক তখনই প্রশ্নটা আসে, ঠিক কোন মেকানিজম, মানে কোন অদৃশ্য শক্তির জোরে সেটি আবার সোজা হয়ে দাঁড়ায়? আর তার চেয়েও বড় কথা হলো সেই সূক্ষ্ম সীমারেখাটি কোথায়, যেটা পার হয়ে গেলে জাহাজটি সোজা হওয়ার বদলে চিরতরে সাগরের অতল গভীরে তলিয়ে যায়। অসাধারণ একটা পয়েন্ট। সাধারণ চোখে যা কেবলই একটি ভাসমান লোহার কাঠামো মনে হয়, তার ভেতরে আসলে ভারসাম্য ধরে রাখার কি অবিশ্বাস্য আর ডাইনামিক এক পদার্থবিজ্ঞান লুকিয়ে আছে, সেটাই আজ আমরা ডিকোড করব। অবশ্যই আধুনিক সমুদ্রগামী জাহাজগুলোর এই স্টেবিলিটি আসলে প্রকৌশল বিদ্যার এক চূড়ান্ত নিদর্শন। মানে দূর থেকে দেখলে মনে হয় বিশাল আকৃতির জাহাজগুলো বুঝে এমনিতেই খুব শান্তভাবে ভেসে আছে, কিন্তু আসলে তো তা নয়। একদমই না। এর প্রতিটি নড়াচড়ার পেছনে, ঢেউয়ের প্রতিটি আঘাতের বিপরীতে পদার্থবিজ্ঞানের অত্যন্ত সূক্ষ্ম আর জটিল সব হিসাব নিকাশ কাজ করে, বিশেষ করে রাফ ওয়েদার বা খারাপ আবহাওয়ায়। হ্যাঁ, ওই খারাপ আবহাওয়ায় এই হিসাবগুলোই একটি জাহাজের টিকে থাকা বা ক্যাপসাইজ হয়ে যাওয়ার মধ্যে একমাত্র পার্থক্য করে দেয়। ঠিক, জাহাজের ব্যালেন্স বা ভারসাম্য কিন্তু কোনো স্থির বিষয় নয়, এটি একটি চলমান যুদ্ধ, মাধ্যাকর্ষণ শক্তির সাথে প্লবতা বা বোয়েন্সির এক অবিরাম লড়াই। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। মানে জাহাজ যখন সাগরের ঢেউয়ের তোড়ে বা প্রবল বাতাসের কারণে একপাশে হেলে যায়, তখন তাকে আবার সোজা অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে মেকানিজম কাজ করে, তার একেবারে কেন্দ্রে রয়েছে রাইটিং আর্ম, বা সংক্ষেপে যাকে আমরা জিজেড বলি। রাইট, জিজেড। বিষয়টা অনেকটা লিভারের মতো কাজ করে। আমরা জানি যে কোনো বস্তুর মতো জাহাজেরও একটি নিজস্ব ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, যাকে জি দিয়ে প্রকাশ করা হয়। আর অন্যদিকে পানি জাহাজটিকে ওপরের দিকে যে ধাক্কা দেয় তারও একটি কেন্দ্র থাকে, যাকে বলে সেন্টার অফ বোয়েন্সি বা সংক্ষেপে বি। হ্যাঁ, জাহাজ যখন একদম সোজা থাকে তখন এই জি এবং বি একই উলম্ব রেখায় অবস্থান করে, কিন্তু জাহাজ যখন হেলে যায় তখন পানির নিচে থাকা জাহাজের ওই অংশের আকারটা বদলে যায়, ফলে বোয়েন্সির কেন্দ্র বা বি সেই হেলে যাওয়ার দিকের দিকে সরে যায়। ঠিক, আর এই সরে যাওয়ার ফলেই জি এবং বি এর কার্যরেখার মধ্যে একটি আনুভূমিক দূরত্ব তৈরি হয়। এই যে দূরত্ব, এটি হলো রাইটিং আর্ম বা জিজেড। আর সমীকরণটা কিন্তু খুব সহজ। এই জিজের যত বেশি হবে, হেলে যাওয়ার পর জাহাজের সোজা হওয়ার ক্ষমতা বা টেন্ডেন্সিও ঠিক ততটাই শক্তিশালী হবে। হ্যাঁ, কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল, মানে শুধু এই রাইটিং আর্ম বা জিজেডের দৈর্ঘ্যটি তো একা কাজ করে না, তাই না? একদমই না। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল রাইটিং মোমেন্টের ধারণা। এই লিভারটি জাহাজের উপর প্রকৃত অর্থে যে রোটেশনাল প্রভাব বা ঘূর্ণন বল তৈরি করে, মেরিটাইম পরিভাষায় তাকেই রাইটিং মোমেন্ট বলা হয়। তার মানে এটি হলো সেই মূল শক্তি বা টর্ক, যা একটি হেলে যাওয়া বিশাল জাহাজকে টেনে আবার সোজা করে দেয়। ঠিক তাই। এর সূত্রটি যদি দেখি, রাইটিং মোমেন্ট হল জাহাজের ডিসপ্লেসমেন্ট বা মোট ওজনের সাথে জিজেডের গুণফল। অর্থাৎ একটি জাহাজকে সোজা রাখার ক্ষেত্রে শুধু লিভার একা কাজ করে না, জাহাজের নিজের যে বিপুল পরিমাণ ওজন বা ডিসপ্লেসমেন্ট রয়েছে, তার ভূমিকাও এখানে সমান গুরুত্বপূর্ণ। রাইট, ধরুন একটি বিশাল অয়েল ট্যাঙ্কারের জেড হয়তো একটি ছোট মাছ ধরার বোটের মতোই হতে পারে, কিন্তু ট্যাঙ্কারের ওই যে বিশাল ডিসপ্লেসমেন্ট, তার কারণে এর রাইটিং মোমেন্ট হবে অভাবনীয় রকম বেশি। আর এই দুটো মিলে যে অতিকায় শক্তির জন্ম দেয়, সেটাই জাহাজকে সোজা করে। তার মানে দাঁড়াচ্ছে জাহাজের ওজন নিজেই নিজেকে রক্ষা করার একটি বড় হাতিয়ার। হ্যাঁ, অনেকটাই তাই। তবে এই শক্তিরও কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে। এমন তো নয় যে জাহাজ যতই হেলে যাক না কেন, রাইটিং মোমেন্ট তাকে ম্যাজিকের মতো সবসময় সোজা করে দেবে।
ঠিক বলেছেন। আর এখানেই চলে আসে আর্ক অফ স্ট্যাবিলিটির ধারণা। এটি হলো হেলে যাবার সেই কোণের পরিসীমা, ধরা যাক 0 ডিগ্রি থেকে 70 বা 80 ডিগ্রি পর্যন্ত, যার মধ্যে জাহাজটি নিরাপদে হেলে যেতে পারে। এবং কোনো বাইরের সাহায্য ছাড়াই আবার নিজে নিজে একেবারে সোজা অবস্থায় বা আপরাইট পজিশনে ফিরে আসতে পারে। এই রেঞ্জের ভেতরে থাকলে জাহাজের নিজস্ব রিকভারি মেকানিজম একেবারে নিখুঁতভাবে কাজ করে। কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। হ্যাঁ, যদি আবহাওয়া এতটাই চরম রূপ নেয় যে জাহাজটি এই আর্ক অফ স্টেবিলিটি এর সীমানা পেরিয়ে যায়, তখন কি ঘটবে? ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে নিশ্চয়ই। অবশ্যই। এই আর্কটি ঠিক যে বিন্দুতে গিয়ে শেষ হয়, সেই কোণটিকে বলা হয় অ্যাঙ্গেল অফ ভ্যানিশিং স্টেবিলিটি। এই কোণে পৌঁছালে জাহাজের সেই অতি প্রয়োজনীয় রাইটিং আর্ম বা জিজেড কমতে কমতে একেবারে শূন্য হয়ে যায়। মানে সোজা কথায় বিশাল জাহাজটিকে টেনে সোজা করার মতো আর কোনো শক্তি তখন অবশিষ্ট থাকে না। ঠিক। এটি যে কোনো নাবিকের জন্য সবচেয়ে আতঙ্কের একটি মুহূর্ত, কারণ এই নির্দিষ্ট কোণটি পার হয়ে গেলে মাধ্যাকর্ষণ শক্তি আর জাহাজকে সোজা করে না, বরং সেটি জাহাজকে আরও নিচের দিকে টেনে নিয়ে যায়। ফলস্বরূপ জাহাজটি খুব সহজেই পুরোপুরি উল্টে বা ক্যাপসাইজ হয়ে যায়। একদম। এই ক্যাপসাইজ হওয়ার ঝুঁকির কথা যখন এলোই, এখানে বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। জাহাজের ভারসাম্যহীনতার আরও একটি অদ্ভুত এবং মারাত্মক বিপজ্জনক অবস্থা আছে। মেরিটাইম ওয়ার্ল্ডে একে বলা হয় অ্যাঙ্গেল অফ লল বা এম এর ধারণাটি একটু পরিষ্কার করা দরকার। অবশ্যই, কারণ এই এম এবং জাহাজের সেন্টার অফ গ্র্যাভিটি জি এর মধ্যকার দূরত্বই ঠিক করে দেয় জাহাজটি আদৌ সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা। একদম সঠিক পয়েন্ট। মেটাসেন্টার বা সংক্ষেপে এম হল একটি কাল্পনিক বিন্দু। জাহাজ যখন সামান্য হেলে যায়, তখন তার বোয়েন্সির কার্যরেখা যে বিন্দুতে জাহাজের মাঝখানের উলম্ব অক্ষকে ছেদ করে, সেটি হল মেটাসেন্টার। আর জাহাজের ভরকেন্দ্র বা জি থেকে এই মেটাসেন্টার বা এম পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় মেটাসেন্ট্রিক হাইট বা জিএম। রাইট। জাহাজের স্টেবিলিটির সবচেয়ে প্রাথমিক শর্তই হল এই জিএম সবসময় পজিটিভ বা ধনাত্মক হতে হবে। অর্থাৎ মেটাসেন্টারকে অবশ্যই ভরকেন্দ্র জির ওপরে থাকতে হবে। এম যদি জি এর ওপরে থাকে, তবেই জাহাজ হেলে গেলে একটি পজিটিভ রাইটিং আর্ম তৈরি হয় এবং জাহাজ সোজা হতে পারে। ঠিক, কিন্তু বিপত্তিটা বাধে তখনই যখন কোনো কারণে এই জি ওপরের দিকে উঠে গিয়ে এমকে ছাড়িয়ে যায়। অর্থাৎ মেটাসেন্ট্রিক হাইট বা জিএম যখন নেগেটিভ বা ঋণাত্মক হয়ে যায়। হ্যাঁ, আর এই অবস্থাতেই তৈরি হয় সেই ভয়ঙ্কর অ্যাঙ্গেল অফ লল। নেগেটিভ জিএমের কারণে জাহাজটি আর সোজা হয়ে বা আপরাইট পজিশনে দাঁড়িয়ে থাকতে পারে না। জাহাজটি তখন নিজে থেকেই যে কোনো একদিকে কাত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট কোণে গিয়ে স্থির হয়ে আটকে থাকে। বিষয়টা অনেকটা এমন, একজন খুব ক্লান্ত মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তাই সে নিজে থেকেই দেয়ালের দিকে হেলে গিয়ে একটু ব্যালেন্স পাওয়ার চেষ্টা করছে। চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। যারা জাহাজে কাজ করেন তাদের জন্য এই অ্যাঙ্গেল অফ লল আসলেই একটি দুঃস্বপ্ন, কারণ জাহাজটি তখন এমন একটি মারাত্মক ভারসাম্যহীন অবস্থায় আটকে থাকে যেখান থেকে সামান্য ভুল পদক্ষেপে একটি বড় বিপর্যয় ঘটে যেতে পারে। একদম। সাধারণ হেলে যাওয়া বা লিস্ট এবং এই অ্যাঙ্গেল অফ ললের মধ্যে পার্থক্য বুঝতে পারাটা ক্যাপ্টেনের জন্য রীতিমতো জীবন মরণের বিষয়। হ্যাঁ, কারণ যদি কোনো নাবিক ভুল করে মনে করেন যে জাহাজটি কার্গোর ওজনের কারণে একদিকে হেলে আছে, আর তিনি যদি বিপরীত দিকে ট্যাঙ্কে পানি বা তেল ভরে জাহাজ সোজা করার চেষ্টা করেন, তবে ফলাফল হবে ভয়াবহ। কারণ ওই অতিরিক্ত ওজনের কারণে জাহাজটি হঠাৎ করে তীব্র বেগে উল্টো দিকে ছিটকে যেতে পারে এবং সাথে সাথেই ক্যাপসাইজ হতে পারে। রাইট। অ্যাঙ্গেল অফ লল কারেকশন করার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং এতে অনেক বেশি কারিগরি সতর্কতার প্রয়োজন হয়। এই যে নেগেটিভ জিএম তৈরি হওয়ার কথা বলা হলো, এর পেছনে তো অনেক কারণ থাকতে পারে। হয়তো জাহাজের ওপরের ডেকে অতিরিক্ত কার্গো লোড করা হয়েছে, যার ফলে ভরকেন্দ্র উপরে উঠে গেছে। হ্যাঁ, সেটা একটা কারণ। কিন্তু এর বাইরেও জাহাজের ভেতরের একটি অত্যন্ত নীরব এবং অদৃশ্য বিপদের কথা উল্লেখ করতেই হয়। সেটি হল ফ্রি সারফেস এফেক্ট। ফ্রি সারফেস এফেক্ট? হ্যাঁ, জাহাজের ভেতরে জ্বালানি তেল, ব্যালাস্ট ওয়াটার বা অন্যান্য তরল পদার্থ বহনের জন্য বিশাল বিশাল সব ট্যাঙ্ক থাকে।
আর যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তবে দেখব যখন এই ট্যাঙ্কগুলো পুরোপুরি ভর্তি থাকে না, অর্থাৎ আংশিক পূর্ণ বা স্ল্যাক অবস্থায় থাকে, তখন জাহাজটি সাগরে সামান্য হেলে গেলেই ভেতরে থাকা ওই বিপুল পরিমাণ তরল মহাকর্ষের টানে এক পাশ থেকে অন্য পাশে আছড়ে পড়ে। ঠিক, এই তরল সরে যাওয়ার ব্যাপারটা বাইরে থেকে খুব একটা চোখে পড়ে না ঠিকই, কিন্তু ডাইনামিক স্টেবিলিটির দৃষ্টিকোণ থেকে এর প্রভাব জাহাজের জন্য বিধ্বংসী হতে পারে। যখন কোনো বিশাল ট্যাঙ্কের ভেতরের তরল একদিকে ধেয়ে যায়, তখন জাহাজের ভরকেন্দ্র শুধু যে ওই দিকে সরে যায় তা নয়, ভার্চুয়ালি এটি ওপরের দিকে উঠে যায়। একদম। আর ভরকেন্দ্র বা জি উপরে উঠে যাওয়া মানেই হল জাহাজের সেই অতি প্রয়োজনীয় জিএম কমে যাওয়া। আর জিএম কমে গেলে সার্বিকভাবে জাহাজের স্থিতিশীলতা মারাত্মকভাবে হ্রাস পায়। এই কারণেই বলা হয় অর্ধেক খালি ট্যাঙ্ক যে কতটা ভয়ঙ্কর হতে পারে। সম্পূর্ণ ভরা ট্যাঙ্ক বা একদম খালি ট্যাঙ্কের ক্ষেত্রে তরলের এই নড়াচড়ার সুযোগ থাকে না, কিন্তু আংশিক ভরা ট্যাঙ্কে হাজার হাজার টন তরল যখন এক পাশ থেকে অন্য পাশে স্ল্যাশ করে, তখন তা জাহাজের নিজস্ব রাইটিং মুভমেন্টের বিরুদ্ধে এক বিপুল পরিমাণ উল্টো ভরবেগ তৈরি করে। তার মানে ক্যাপ্টেনকে শুধু বাইরের বড় বড় ঢেউ সামলালেই চলে না, ভেতরের এই চলন্ত তরলের দিকেও সমান নজর রাখতে হয়। আধুনিক জাহাজের ডিজাইনাররা এই ঝুঁকি কমানোর জন্য অবশ্য বেশ কিছু ব্যবস্থা নেন। ট্যাঙ্কের ভেতরে বিভিন্ন রকমের ব্যাফল বা লঙ্গিটিউডিনাল বাল্কহেড ব্যবহার করা হয়, যাতে তরল এক পাশ থেকে অন্য পাশে খুব দ্রুত বা একবারে বিপুল পরিমাণে সরে যেতে না পারে। ঠিক, পুরো ট্যাঙ্কটিকে ছোট ছোট অংশে ভাগ করে দিলে এই ফ্রি সারফেস এফেক্টের ক্ষতিকর প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়ায়? এতক্ষণ তো আমরা দেখলাম সাগরের বুকে জাহাজের লড়াইয়ের দিকগুলো, কিন্তু কার্গো ওঠানো নামানো এবং জাহাজের ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রয়োগ কোথায়? এ ব্যালেন্সের বীজ আসলে বোনা হয় জাহাজটি যখন ড্রয়িং বোর্ডে থাকে। আর্কিটেক্টরা শুরুতেই ঠিক করেন জাহাজের আকৃতি কেমন হবে, আর এখানেই চলে আসে ব্লক কোএফিশিয়েন্ট বা সংক্ষেপে সিবি এর ধারণা। সিভি, এটি মূলত জাহাজের পানির নিচের যে প্রকৃত ভলিউম রয়েছে তার সাথে ঠিক একই মাপের একটি কাল্পনিক আয়তকার ব্লকের ভলিউমের অনুপাত। সহজ কথায়, একটি জাহাজ কি দেখতে অনেকটা আয়তকার বাক্সের মতো মোটা, নাকি তীরের ফলার মতো চিকন ও সরু, তা এই একটি মাত্র অনুপাত দিয়ে বোঝা যায়। এই ব্লক কোএফিশিয়েন্ট কিন্তু জাহাজের অপারেশনাল উদ্দেশ্য খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। কেন বিশাল বিশাল অয়েল ট্যাঙ্কারগুলোকে দেখতে ভাসমান বাক্সের মতো মনে হয়, আর নেভির যুদ্ধজাহাজগুলোকে এত তীক্ষ্ণ দেখায়? রাইট, বড় কার্গো জাহাজগুলোর সিভি অনেক বেশি থাকে, কারণ এদের মূল উদ্দেশ্য হল সমুদ্রের ঢেউ কেটে দ্রুতগতিতে চলা নয়, বরং একসাথে লক্ষ লক্ষ টন মালামাল বহন করা। অন্যদিকে যুদ্ধজাহাজগুলোর কাঠামো হয় অনেক সরু, যাতে পানির রেজিস্ট্যান্স সবচেয়ে কম হয় এবং এরা খুব দ্রুত গতিতে ছুটতে পারে। ডিজাইনের সাথে স্ট্যাবিলিটির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি যুক্ত, তা হল ওয়াটারপ্লেন এরিয়া। একটি জাহাজ পানিতে ভাসমান অবস্থায় এর যে অংশটুকু সরাসরি পানির উপরিভাগ স্পর্শ করে থাকে তার মোট ক্ষেত্রফলই হল ওয়াটারপ্লেন এরিয়া। জাহাজের প্রাথমিক স্থিতিশীলতা বা ইনিশিয়াল স্টেবিলিটি নির্ধারণে এই ক্ষেত্রফল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষেত্রফল যত বেশি হবে, প্রাথমিক অবস্থায় জাহাজটি তত বেশি স্থিতিশীল থাকবে। ঠিক, কারণ জাহাজ যখন সামান্য হেলে যায় তখন একটি বড় ওয়াটারপ্লেন এরিয়ার কারণে পানির নিচে ভলিউমের পরিবর্তন খুব দ্রুত ঘটে, ফলে বোয়েন্সির কেন্দ্র দ্রুত সরে গিয়ে একটি শক্তিশালী রাইটিং আর্ম তৈরি করতে পারে। অসাধারণ। এবার যদি একটু প্র্যাকটিক্যাল ফিল্ডে আসি, বন্দরে কার্গো ওঠানো নামানোর সময় অফিসারদের প্রতিনিয়ত একটি হিসেবের ওপর নজর রাখতে হয়। একে বলা হয় টনস পার সেন্টিমিটার ইমার্শন বা সংক্ষেপে টিপিসি। হ্যাঁ, টিপিসি। জাহাজের ড্রাফট বা পানির নিচের অংশ ঠিক 1 সেন্টিমিটার বাড়াতে বা ডোবাতে জাহাজে আরও কত টন কার্গো লোড করতে হবে, সেই হিসাবটিই হল টিপিসি। বন্দরে যখন হাজার হাজার টন মালামাল ওঠানো হয়, এই একটি হিসেবের ওপর নির্ভর করেই কার্গো অফিসাররা বুঝতে পারেন যে আর ঠিক কত টন মাল ওঠালে জাহাজটি তার নিরাপদ ড্রাফটের সীমায় পৌঁছে যাবে। আর কার্গো লোডিংয়ের কথা যখন এলোই, তখন ট্রিমের আলোচনাটা করতেই হয়। জাহাজে মালপত্র এমনভাবে ওঠানো হয় না যে সব ওজন কোনো এক জায়গায় স্তূপ করে রাখা হলো। হ্যাঁ, সামনে থেকে পেছন পর্যন্ত বিভিন্ন কার্গো হোল্ডে অত্যন্ত সতর্কতার সাথে ওজন ভাগ করে দেওয়া হয়। ট্রিম হলো মূলত জাহাজের সামনের দিকে ড্রাফট এবং পেছনের দিকে ড্রাফটের মধ্যকার পার্থক্য। একদম। পেছনের ড্রাফট বেশি হলে ম্যারিটাইম ভাষায় তাকে বলা হয় ট্রিম বাই স্টার্ন,
আর সামনের ড্রাফট বেশি হলে তাকে বলে ট্রিম বাই বাউ। সাধারণত বিশ্বের বেশিরভাগ বিশাল আকৃতির জাহাজ হালকা ট্রিম বাই স্টার্নে চলতে পছন্দ করে, তাই না? ঠিক, এর পেছনে খুব প্র্যাকটিক্যাল একটি কারণ রয়েছে। পেছনের অংশ একটু বেশি ডুবে থাকলে জাহাজের প্রপেলার এবং রাডার পানির অনেক গভীরে থাকে, ফলে জাহাজের চালিকা শক্তি খুব ভালো কাজ করে। বুঝতে পেরেছি। আজকের এই গভীর বিশ্লেষণে জাহাজের স্ট্যাবিলিটির যে বিষয়গুলো উঠে এলো তা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। রাইটিং মোমেন্ট কিভাবে জাহাজকে রক্ষা করে, অ্যাঙ্গেল অফ লল কেন বিপজ্জনক, ফ্রি সারফেস ইফেক্টের ঝুঁকি, সবই আমরা জানলাম। সেই সাথে টিপিসি এবং ট্রিমের মতো দৈনন্দিন অপারেশনাল হিসাবগুলো কিভাবে নিরাপদ যাত্রায় অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে সেটাও পরিষ্কার হলো। এই প্রতিটি টার্ম একে অপরের সাথে অত্যন্তভাবে জড়িত। হ্যাঁ, এই বিষয়গুলো জানার পর যারা শুনছেন তারা পরবর্তীতে যখনই কোনো বড় কার্গো জাহাজ দেখবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে একটি শান্ত জাহাজের ভেতরে আসলে পদার্থবিজ্ঞানের কত সূক্ষ্ম এবং অবিশ্বাস্য এক লড়াই প্রতিনিয়ত চলছে। একদম, প্রতিটি ঢেউয়ের সাথে জাহাজটি কিভাবে তার রাইটিং আর্ম ব্যবহার করে নিজেকে সোজা রাখছে সেটা ভাবলেই অবাক লাগে। তবে বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের ভাবনার জন্য একটি কৌতূহল জাগানো প্রশ্ন রেখে যেতে চাই। আজকের আলোচনায় আমরা জেনেছি জাহাজের ভেতরের আংশিক ভর্তি তরল বা ফ্রি সারফেস ইফেক্ট কিভাবে জাহাজের স্থিতিশীলতা কমিয়ে দেয়। হ্যাঁ, ট্যাঙ্কের ভেতরে তরলের কথা বলছিলাম আমরা। ঠিক, কিন্তু একটু ভেবে দেখুন তো, যদি সাগরের কোনো বিশাল ঢেউ আছড়ে পড়ে জাহাজের মেইন ডেক বা একদম বাইরের ছাদে প্রচুর পরিমাণে পানি আটকে যায়, যাকে মেরিটাইম ভাষায় গ্রিন ওয়াটার অন ডেক বলা হয়, তখন কি হবে? এটা তো একটা মারাত্মক পরিস্থিতি। হ্যাঁ, জাহাজের ভেতরের তরলের বদলে বাইরের সেই আবদ্ধ পানি জাহাজের সূক্ষ্ম রাইটিং আর্ম এবং ব্যালেন্সের সমীকরণকে কতটা মারাত্মকভাবে এলোমেলো করে দিতে পারে। এই চরম বিপজ্জনক পরিস্থিতি আর এর পেছনের ইঞ্জিনিয়ারিং মোকাবিলার বিষয়টি আপনাদের নিজেদের ভাবার জন্য রেখেই আজকের এই ডিপ ড্রাইভ এখানেই শেষ করছি। সাগরের এই বিজ্ঞান আসলে আমাদের সবসময় নতুন করে অবাক হতে শেখায়।